পরিযান পর্ব সংখ্যা ২। বিশাল ছই বাঁধানো নৌকোটি থামল গাঁয়ের জমিদার আলতাফউদ্দিনের বাড়ির সামনে। গাঁয়ের সব বাড়িঘর বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই পানি। কিন্তু যদি আরও টানা কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই পানি উঠোনে প্রবেশ করবে তা নিশ্চিত বলা যায়। বাড়িটি উঁচু জায়গায় হওয়ায় দরুন বন্যার পানি স্পর্শ করেনি বাড়িটিকে। মোগল আমলের বাড়িটি। সামনে উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর। তারপর আরও একটি দরজা পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন যেন সবুজাভাব বর্ণ ধারণ করেছে। আলতাফ চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে। আভিজাত্যের ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলের দিনে ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোক যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকো থেকে বের হয়ে এলো ৬ জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে ৩ জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে ৩ জন আসতে পারল না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সাম্পান কাঠের তক্তা নৌকা থেকে মাটি বরাবর রাখলো। সহজে মেয়েগুলো নেমে পড়ল। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠানে আসতেই অবাক হয়ে দেখল বাড়িটি। সত্যি বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতেই ২ জন জোয়ান লোক লাঠি হাতে নিয়ে দাঁড়ালো। গম গম কণ্ঠে জিজ্ঞাসা করল, কারা আপনারা, কি চাই? নাইম নামের ছেলেটি কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামে জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ করতে পারল না নাইম। তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার। জমিদার বাবু শহর থাইকা আনছেন। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক ২ জন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়েই বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খাড়ান বাবু, পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না। আপনারা এইখানেই বসেন, আমি বড় মারে ডাইকা আনতেছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে চলল ঘরের দিকে। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে ৬ জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা। নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক। এদের টিমের প্রতিটি দলে ৬ জন করে ভাগ করা হয়েছে। এক এক গ্রামে তারা গিয়েছে। দেশের অবস্থা ভালো না। বন্যায় ভেসে গেছে গ্রামের প্রায় সব কিছু। সাথে সাথে অসুখও বাড়ছে, বিশেষ করে কলেরা। গ্রামের লোকজনেরা সতর্ক থাকে না, দ্বিধায় এইসব রোগ বেশি হয় তাদের। সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতেই তারা গ্রামে এসেছে। অবশ্য সব ধরনের ট্রেনিংই করেই এসেছে। সামনের সপ্তাহে এসে দেখবেন। বড়সড় ঘোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হেগোরে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই বলল আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলো মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরে বসলো। তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসছে না দেখে চিন্তিত হলো মালা। ঘরে ৩ জন নতুন পুরুষ এসেছেন। না জানি মেয়েটা কোন অবস্থাতে এসে ঘরে ঢোকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল অপেক্ষায়। কিছুক্ষণ পরে ২টা নৌকা ভিড়ল পাড়ে। জুম্মার হাত থেকে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। সর্বশেষে বের হলো পরী। ওর হাতে একগুচ্ছ মালা। শাপলা দিয়ে সে মালা বানিয়ে গলায় জড়িয়েছে। কুসুম দৌড়ে গেল পরীর সামনে, দাঁড়িয়ে গিয়ে বলল, পরী আপা, তাড়াতাড়ি ঘরে চলেন। বড় মা কইছে আপনারে ঘরে যাইতে, আর বাহির হওয়া যাইবে না। ঘরে ৩ জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরী নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা ওর আম্মা সকালেই বলছিল। পরী বলল, কেন,
আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না? শহরের ডাক্তার তারা রোগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমে এলো। বৃষ্টি বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে। পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলাগুলোর পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠোন পাকা করা। পরীর কর্দমাক্ত পা ফেলে দারুণ পায়ের ছাপ যেখানে স্পষ্ট হয়ে উঠেছে সেখানে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো। দুজন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে। সে হলো কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয়জনকে সে চিনল না। ওড়নাটা বোরখার নেকাবের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে। মেঝের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলা ফুলের পাপড়িগুলো দেখতে লাগলো। বৈঠকঘর পেরিয়ে মহিলা অন্দরেই ঢুকতেই বৃষ্টির তোর যেন আরো বাড়ল। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আস্তে আস্তেই ভিজে গেছে পরী। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণ রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা কাপড় চোপড় ছাড়বে বলে পরী আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরীর পায়ের, কিন্তু পরক্ষণেই থেমে গেল সে। নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানার গা এড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি নিজের ব্যাগ খুলে কিছু খুঁজতেই ব্যস্ত। কারো আগমনের আভাসে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা? আমার ঘরে কি করেন? ওরা দুজনে থতমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরী একটু কাছে এসে দাঁড়িয়ে আবার প্রশ্ন করতে লাগলো। মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদারের গিন্নি মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে থাকবে কিভাবে? সাথে সাথে পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা, আম্মা, আম্মা যান, একটু এইদিকে আসেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন? তোরে না মানা করছি? এত চিল্লাস কেন বারবার? পরী দ্রুত পায়ে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকাইতে দিলা কেন? আবেরজান পান চিবোতে চিবোতে বলল, এখনই তো আইলো ওরা, একটু জিরাইতে দে। তোর মায়ের মেলা কাম এখন, পরে ওগরে অন্য ঘরে দিয়ে আইব। তুই ভিজা গেছস, কাপড় বদলা। লাঠির ভরে চলে গেলেন আবেরজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল? রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল। পরীর চিল্লানোর ফলে তার ঘুম ভেঙে গেল। পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জাবোধে সে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ওদের ভুল হয়েছে। পরী কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে পরী দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বেঁধে থাকলেও এখন সেটা একটানে খুলে ফেলল পরী। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে তাকালো। রাগ জড়ানো কণ্ঠে পালক বলল, কি হয়েছে? ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু ছুঁয়ে দেখব। রুমির কথায় মনে হলো ওরা দুজনে বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হয়ে সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, তার ওপর পানির ফোঁটা চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের ওপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা।
চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়না হাতে পেছন দিয়ে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থেকে দেখে পরীর কপাল কুঁচকোলো। তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়ায় পরী। পালক জিজ্ঞাসা করে বলে, নাম কি তোমার? পরী পেছনে না ফিরেই উত্তর দিল, পরী। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথায় বিন্দু আর সম্পান বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধেও লতিফের মন গলল না, কারণ জমিদার কন্যা পরীর কড়া হুকুম, সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরী বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেলল। পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলো এত একটা পুচকে মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজেরও তেমন ঝাঁজ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিচুটি পাতা? এভাবে কেউ কারোর সাথে কথা বলে? শহর থেকে এসেছি, মেহমানি তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কুঁচকে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না পরীর মা কত সুন্দর। যৌবনকালে ওই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এখনই বিয়ে করে ফেলতাম। পালক হাসলো আর বলল, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সব সময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা গায়ের রং, কিন্তু পরীর মতো এত না। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য একটা নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসলো সবাই। এখন সবাই ওরা গ্রামের আশ্রয়কেন্দ্রে যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদারের বাগানবাড়িতে যাবে, সেখানেও বর্তমানে আশ্রয়কেন্দ্র পরিণত হয়েছে। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞাসা করলো, কি রে তোরা নিজেদের মধ্যে কি নিয়ে কথা বলছিস? আমাদেরকেও বল, আমরাও শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর বাচ্চা কাচ্চা হানিমুন নিয়ে প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস মেয়েটা দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী, আর দেখতেও পরীর থেকে কম কিছু না। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধহয় এই পরীর মতনই দেখতে হয়। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামি করছিস? গ্রামে এত নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমক দিয়ে উঠল রুমি। চুপ থাক, একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিয়ে পারছি না। আসলেই মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতেই হচ্ছে মেয়েটাকে, দেখি কেমন সুন্দর। তা দেখবি কিভাবে? অন্দরমহলে তো পুরুষ ঢুকতেই দেবে না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকোলো নাইম। সত্যি তো, তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাহিরে আসে তাহলে দেখব। পালক ভেংচি কাটলো। নাইমের দিকে তাকিয়ে বলল, অত সোজা না বাবু। ওই মেয়ে বাহিরে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পরীই ছিল।
বাবা কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার বেশ রেশ। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ওর শান্তি হবে না। শেখর দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো, কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও ছোঁয়ের বাইরে বের হয়ে চুপচাপ চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, আজ রাতেই তাহলে মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফও সায় দিল। ও দেখতে চাই কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, কথাটা আফসোসের সুরেই বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো। তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে।